আন্তর্জাতিক আইনও অনেকটা দুর্বল এই ক্ষেত্রে। এই যে একতরফাভাবে পানি প্রত্যাহার করে ভারত, এটির বিরুদ্ধে যে ভালোভাবে যে একটা ব্যবস্থা নেওয়া যাবে জাতিসংঘে বা আন্তর্জাতিক আদালতে গিয়ে, সেটির সম্ভাবনা ক্ষীণ। তার কারণ পৃথিবীর সব পাওয়ারফুল রাষ্ট্রগুলো সবগুলোই হলো আপার রাইপেরিয়ান, আর দরিদ্র গরিব বা দুর্বল রাষ্ট্রগুলা বাটির দেশ। এর আগে এই আন্তর্জাতিক পানি ব্যবস্থাপনা এবং এর সিদ্ধান্ত আসতো হেলসিঙ্কি চুক্তির থেকে। তারপরে একটি ভালো চুক্তি জাতিসংঘে উপস্থাপন করেছিল 1997 কনভেনশন অন নন নেভিগেশনাল ওয়াটারওয়েজ, ম্যানেজমেন্ট অফ নন নেভিগেশনাল ওয়াটারওয়েজ, 1997 কনভেনশন যেটিকে বলে। 35টি দেশ সাইন করলে এটি আইনে পরিণত হতো। বিএনপি সরকার শেষ পর্যন্ত থাকা পর্যন্ত, তখন পর্যন্ত এটা আইনে পরিণত হয় নাই, 35টি দেশ স্বাক্ষর করে নাই। তো আমি তখনই পানি সম্পদ মন্ত্রী হিসাবে বিষয়টি মন্ত্রিসভার বৈঠকে নিয়ে এসেছিলাম যে আমাদের এটি সাইন করার প্রয়োজন। তো সবাই একমত হয়েছিল, কিন্তু তার কিছুদিন পরেই সরকার পরিবর্তন হয়ে যায়। তখনও এটি আইন হয় নাই, মাত্র 2-3 বছর আগে এটি আইনে পরিণত হয়েছে। এটি আইনে তো পরিণত হওয়ার প্রধান কারণ হলো এটার উদ্যোক্তা ছিল আমেরিকা যুক্তরাষ্ট্র, মহাশক্তিধর দেশ। তারা ইনফ্লুয়েন্স করে অন্যান্য দেশকে এর মধ্যে যুক্ত করেছে, যার ফলে এটি এখন আন্তর্জাতিক আইনে পরিণত হয়েছে। এবং আমি মনে করি অবিলম্বে বাংলাদেশের এই 1997 কনভেনশনে সই করা উচিত। আমাদেরকে পানির সমস্যা নিয়ে বাঁচতে হবে। পানি হলো আমাদের জীবন মরণ সমস্যা, এবং এই সমস্যার সমাধানের জন্য ভারতের সাথেও আমাদের একটা কার্যকর সম্পর্ক গড়ে তুলতে হবে। আমরা কেউ হয়তো মনে করতে পারে যে ভারত এত বিশাল দেশ, আমরা ছোট একটা দেশ, আমরা কিভাবে তাদের সাথে পারবো। বাংলাদেশ কিন্তু দুর্বল দেশ নয়। বাংলাদেশ যে কত সবল দেশ, এই তো 1 বছর আগেই তো তার প্রমাণ হয়েছে। যেই দেশে আবু সাইদের মতো তরুণরা আছে, যেই দেশে হাজার হাজার নিরস্ত্র মানুষ মেশিন গানের সামনে বুক পেতে দেয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্যে। সুতরাং বাংলাদেশ মোটেই দরিদ্র দেশ নয়, বাংলাদেশ কোনো দুর্বল জাতি নয়, পৃথিবীর অত্যন্ত শক্তিশালী একটি জাতি এই বাংলাদেশ। আমরা আগামী দিনে আশা করব যে এই সরকার ক্ষমতায় আসে, আমরা পুরো জাতিকে একটা যোদ্ধার জাতিতে পরিণত করব, যাতে করে যে কোনো আগ্রাসনে মোকাবেলা পুরো জাতি করতে পারে। অন্যান্য দেশে যেভাবে ন্যাশনাল সার্ভিস বা কম্পালসারি মিলিটারি ট্রেনিং দেওয়া হয়, আমরা আমাদের ছাত্র তরুণদেরকে সামরিক ট্রেনিং দিয়ে তাদেরকে দেশ রক্ষার জন্য উপযুক্ত একটি শক্তিতে পরিণত করতে চাই। এই ধরনের শক্তি যখন আমাদের থাকবে, আর আমাদের কাছে আরও যেসব ওয়েপন আছে, আমাদের সাথে এই বৃহৎ প্রতিবেশীর সাথে যোগাযোগ করার জন্য, বৃহৎ প্রতিবেশীর সাথে বার্গেন করার জন্য আমাদের কাছে অনেক চিপস আছে। শুধু দরকার একটা সাহসী নেতৃত্ব, যারা বুক চিতিয়ে চোখে চোখ রেখে তাদের সাথে কথা বলতে পারবে। সুতরাং আগামী দিনগুলোতে আমরা আশা করব, বাংলাদেশে আমরা দালাল দেখতে চাই না। এই ভারতীয় দালালদের চিরকালের জন্য কবর দেওয়া হবে। এই দেশে জাতীয়তাবাদী শক্তি থাকবে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে, যারা কেবলমাত্র, যাদের কাছে বাংলাদেশই হলো প্রথম, বাংলাদেশই শেষ। এই ধরনের একটি রাষ্ট্র ব্যবস্থা যদি আমরা গড়ে তুলতে পারি, এই ধরনের সরকার ব্যবস্থা যদি আমরা গড়ে তুলতে পারি, পানি সমস্যার ইনশাল্লাহ আমরা সমাধান করতে পারবো। প্রয়োজন হলে আমরা আন্তর্জাতিক ফোরামে যাব। 1977 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফারাক্কা চুক্তিকে জাতিসংঘে উত্থাপন করেছিলেন, যার ফলে ভারত বাধ্য হয়েছিল আমাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে চুক্তিতে উপনীত হওয়ার জন্যে। এবং 1977 সালের গ্যাঞ্জেস ওয়াটার ট্রিটি একমাত্র ট্রিটি যেটাতে গ্যারান্টি ক্লজ ছিল, বাংলাদেশ কতটুকু পানি পাবে তার নিশ্চয়তা ছিল। আগামী দিনে যে আগামী বছরে এই চুক্তি 30 বছর মেয়াদী চুক্তি শেষ হয়ে গেলে নতুন একটি চুক্তি করার প্রয়োজনীয়তা অনুভূত হবে। সেখানে ইনশাল্লাহ যেই দলই ক্ষমতায় থাকুক, তারা নিশ্চয়ই চেষ্টা করবে সেই চুক্তিতে যেন একটি গ্যারান্টি ক্লজ থাকে। বাংলাদেশের পানির প্রাপ্যতা যেখানে নিশ্চিত হবে, গজলডোবা পয়েন্টে এখন যে চুক্তি আছে, গজলডোবা পয়েন্টে যেটুকু পানি আছে সেটার ভাগাভাগি হয়, সেখানে অনেক কম পানি পাই আমরা। এবং সময় গেছে, প্রেসিডেন্টের সাথে সময় 7 বছর কোনো চুক্তিই ছিল না।
চুক্তি না থাকলে তো আর পানি পাওয়া যায় না। তারা ইচ্ছা মতো মানে ইউনিল্যাটারালি পানি উইথড্র করে নিয়ে যায়, বাংলাদেশে পানি আসে না। সুতরাং আমাদেরও এই পানির ক্ষেত্রে উপযুক্ত নজর দিতে হবে। সরকারের ভবিষ্যতের সরকারগুলো এখানে তাদের একাগ্রতা, নিষ্ঠা, যোগ্যতা, দক্ষতা দিয়ে আমাদের এই যে পানি সম্পদকে সংরক্ষণ করতে হবে এবং পানির প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। সবশেষে আমাদের দু একজন বক্তা সাইফুল হক সাহেব এবং অন্যরাও বলছেন যে সব কিছু তো নিয়ামক শক্তি হলো রাজনীতি। বর্তমান বিশ্বে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার 1 বছর পার করেছে, আমি তো একটা সংস্কারও দেখিনি। এখন রোজ সংস্কার সংস্কার সংস্কার, টেলিভিশন খুললেই সংস্কার। তো এই 1 বছরে তো কোনো সংস্কার হলো না। তো সংস্কার উদ্যোক্তারা কী সংস্কার করেছেন? তারা বলেছেন 53 বছর তো রাজনৈতিক দল ক্ষমতায় ছিল, তারা কিছুই করতে পারে নাই। গুড, কিছুই করতে পারে নাই। আপনারা তো 1 বছর ছিলেন, কোনো একটা সংস্কার তো শুরুই করতে পারেন নাই, কেবল আলাপ আলোচনা। এতে প্রমাণিত হয় ভালো হোক মন্দ হোক, জনগণের নির্বাচিত সরকারই পারে একমাত্র জনগণের সমস্যার সমাধান করতে, যে কোনো সমস্যা নয়। এটা বোঝার মতো সময় আপনাদের থাকতে হবে। রাজনৈতিক দলে ভুলভ্রান্তি থাকতে পারে, বাট 1971 মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে। সেই গণতন্ত্রকে তারা হত্যা করেছে 75 সালে একদলীয় শাসন ব্যবস্থার মাধ্যমে। তারপরেও সেই গণতন্ত্র, যে গণতন্ত্রের জন্য এত মানুষ আমরা জীবন দিয়েছি, আমি নিজেও যুদ্ধে আহত হয়েছিলাম, 71 সেই গৌরবময় সংগ্রাম যুগ যুগ ধরে আমাদেরকে অনুপ্রাণিত করবে। কিন্তু রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসে বিট্রে করে জনগণের সাথে। আমরা এই অবস্থার অবসান চাই। আগামী দিনগুলোতে যাতে গণতন্ত্র আরও দৃঢ়ভাবে প্রতীত হয় বাংলাদেশের মাটিতে, সেটাই আমরা দেখতে চাই। তাহলে পানি সম্পদ সহ সকল সমস্যার সমাধান আমরা ইনশাল্লাহ করতে পারবো। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।